যেদিন সিএনজির বাইরে বসেও চুমু খেতে পারবে বুঝবো ভালোবাসো। যে আসলে আমি আমার প্রেয়সীকে কাছে পেতে চাই, তাকে চুমু খেতে চাই, তার হাত ধরতে চাই, বৃষ্টির দিনে আমি তার কোমর ধরে হাঁটতে চাই, এই ব্যাপারগুলো না অব্যক্ত, এটাকে বলে না। এখনই সময়, ওই যে একটা কথা বলা না, এখন তো সময় ভালোবাসা। প্রথমে আপনার মনে আসবে লাইলি মজনু, তারপরেই আসবে হচ্ছে দেবদাস, মানে হচ্ছে আপনি বিরহ ছ্যাঁকা। দর্শক স্বাগতম জানাচ্ছি বাংলা ধারায়। যুক্ত হয়েছি চট্টগ্রামের অমর 21 বইমেলা থেকে। মেলার মাঠে লেখক আড্ডা। আমরা আজকে ঠিক ঘুরতে ঘুরতে একজন লেখককে পেয়ে গেছি, যার জন্ম আসলে পুরান ঢাকায়, বেড়ে ওঠা পুরান ঢাকায়, কিন্তু তিনি জীবিকা নির্বাহের জন্য আসলে থাকেন দেশের বাহিরে। দেশের বাহিরে থাকলেও তিনি আসলে দেশের মানুষকে কতটা ভালোবাসেন, দেশের তরুণ সমাজে কতটা ভালোবাসেন, সেটা বহিঃপ্রকাশ হিসেবে তিনি আসলে একটি বই লিখেছেন বেহায়ার কথা নামে, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং একটি নাম, যেটা আমাকে খুব বেশি আকর্ষণ করেছে। এই বইটা আসলে কি আছে আমি জানতে আসলে ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই যে বেহায়ার কথা, এটা কোন জায়গা থেকে লেখা, মানে আপনার উপলব্ধি কোন জায়গা থেকে এটা তৈরি হয়েছে? আচ্ছা, বেহায়ার কথার ক্ষেত্রে আমরা আসলে যদি আমরা একটু সাহিত্য, শিল্প, সংস্কৃতির ওই দিকটায় তাকাই, বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যখন সাদা কালোর যুগ, তখন কিন্তু পাশাপাশি একজন আরেকজনের দিকে তাকাবে, দূর থেকে তাকাবে, এটাই ছিল রোমান্টিকতা। আরেকটু যখন সময় আগালো, পাশাপাশি বসা, হাত ধরা, তারও পরে যদি আসি তাহলে যে গানে এবং নাচে আরেকটু কাছাকাছি আসা। বাংলাদেশের নাটকে কিন্তু এখনও জড়িয়ে ধরার দৃশ্য দেখা যায় না, যেটা আসলেই বেমানান একটা প্রেমের ক্ষেত্রে বা স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে, তাই না? তো ওই জায়গাগুলো সাহিত্যেও কিন্তু আমরা দেখি যে আমরা যদি চিন্তা করি, আমরা কোন সাহিত্য ভালোবাসা নিয়ে চিন্তা করি, প্রথমে আপনার মনে আসবে লাইলি মজনু, তারপরেই আসবে হচ্ছে দেবদাস, মানে হচ্ছে আপনি বিরহ ছ্যাঁকা। আসলে ভালোবাসার জায়গাটা আমরা ভালোবাসা না ভেবে সবসময় একটা দূরত্ব, একটা কষ্ট, বেদনা, ওই জায়গাটা ভাবার জন্য পছন্দ করি, ভাবতে ভালোবাসি আমরা। তো সেখান থেকে একটা পরিবর্তন আসা শুরু হলো যখন আমাদের পুরনো লেখক অনেকে আছেন যারা ভালোবাসাকে ভালোবাসার মতন করে প্রকাশ করার বা প্রেমকে প্রেমের মতো করে প্রকাশ করার চেষ্টা করেছেন। তার মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, কাজী নজরুল ইসলাম আছেন, এবং অবশ্যই আমার বড় দাদা সৈয়দ মুজতবা আলী সাহেব আছেন। তো পরবর্তীতে যখন আধুনিক সাহিত্যের ধারাটা আসলো, প্রয়াত হুমায়ুন আহমেদ অথবা ইমদাদুল হক মিলন যিনি আছেন, মানে ওনারাও কিন্তু এই রোমান্টিকতার ধারাটা এনেছেন। কিন্তু আপনি দেখবেন যে সমাজে এই একটা বদ্ধ জায়গা, যে আসলে আমি আমার প্রেয়সীকে কাছে পেতে চাই, তাকে চুমু খেতে চাই, তার হাত ধরতে চাই, বৃষ্টির দিনে আমি তার কোমর ধরে হাঁটতে চাই, এই ব্যাপারগুলো না অব্যক্ত, এটাকে বলে না। তো এই না বলা কথাগুলো, যেটা আপনি আমরা সবাই আসলে ভাবি, আমাদের পূর্বপুরুষেরাও ভেবেছেন কিন্তু বলতে পারেননি, বা আমাদের উত্তর প্রজন্ম ভাবে হয়তো বলতে চাচ্ছে, সেই কথাগুলো আমি সরাসরি তুলে এনেছি। এখন বিতর্কিত একটা জায়গা অবশ্যই থাকবে যে কথাটা কেন সরাসরি বলা হলো, কিন্তু এই কথাগুলো কাউকে না কাউকে বলতেই হবে, শুরুতে একটা শুরু তো লাগবে। যেমন আমি যদি সৈয়দ মুজতবা আলী সাহেবের শবনম উপন্যাসের একটা লাইন আপনাদেরকে বলি, যে শুধু আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না, অতটুকুতেই আমার চলবে। এর মধ্যেও একটা বেহায়াপনা আছে কিন্তু, যে আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি বা তুমি আমার কাছ থেকে চলে যাচ্ছ, কিন্তু তুমি আমাকে ভুলতে পারবে না, বা আমি তোমাকে ভুলে যাও এটা চাই না। এটাও তো এক ধরনের বেহায়াপনা। সেই ভালোবাসাগুলো কিন্তু সিনেমাতেও আসে, যে একজনের সাথে আরেকজন ছাড়াছাড়ি হয়ে গেল, একজন আরেকজনকে মনে রাখছে এবং দর্শক কিন্তু সেটা দেখেই চোখ ভাসাচ্ছে। টাইটানিকের কথা যদি আমি বলি, সেখানেও কিন্তু দৃশ্য ছিল বিভিন্ন ধরনের, ওটাও কিন্তু ভালোবাসার প্রকাশ, ওটা কিন্তু নগ্নতা না, ওখানে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে ছবিটা আঁকা হয়েছিল, যেখান থেকে সিনেমাটা আবার শুরু করা হয়, যেই ছবিটা পাওয়া গিয়েছে, একটা নেকলেস পাওয়া গিয়েছে। তো ওইখানে একজন না একজনকে আসলে একটা বাঁধ ভাঙতে হয়। আমি চেষ্টা করেছি পারিবারিকভাবে, যেহেতু আমার একটা লেখালেখির ইতিহাস আছে, বাঁধ ভাঙার একটা জায়গায় নিজেকে বসাতে। সেখান থেকে বেহায়ার কথার জন্ম। এখানে 50টা ছোট কবিতা বা কোটেশন ধরনের আছে, এবং প্রতিটা কোটেশন বা কবিতার সাথে মিলিয়ে একটা করে ছবি আছে, যেই ছবিটা আমি আঁকিয়েছি হাতে। এটা কম্পিউটার জেনারেটেড না, এখানেও সৃষ্টিশীলতার একটা চেষ্টা করা হয়েছে। দুটোর সমন্বয় হচ্ছে বেহায়ার কথা। আমি যদি বলি, এখন হচ্ছে ভালোবাসার মাস, এবং সেই মাসে হচ্ছে ভালোবাসাটাকে নিজেদেরকে উজাড় করে দেওয়ার একটা জায়গা হচ্ছে এখনই সময়। ওই যে একটা কথা বলা না, এখন তো সময় ভালোবাসা, ঠিক সেই জায়গা থেকে একটু বলতে চাচ্ছি যে এই যে প্রজন্ম ভালোবাসা বলতে যেটা বোঝে, আসলে সেই জিনিসটা আপনি কতটুকু উপলব্ধি করতে পারছেন, বা এই প্রজন্মের মধ্যে ভালোবাসা জিনিসটা আপনি কতটুকু দেখতে পারছেন? ভালোবাসা কিন্তু সময়ের সাথে এবং প্রজন্মের সাথে পরিবর্তন হয়, এর বহিঃপ্রকাশও পরিবর্তন হয়, রকম ফেরে পরিবর্তন হয়। আমরা যেমন ছোটোবেলায় দেখেছি যে আমার দাদা দাদিরা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করতেন আমরা কি খেতে চাই সেই খাবারটা এনে দিয়ে। আমার বাবা মাদের সময় ব্যাপারটা আরেকটু পরিবর্তন হয়েছে, যে তুমি কি নিতে চাও। এরপরে এসেছে হচ্ছে যে ভালোবাসার ক্ষেত্রে আমরা কতটুকু সময় একজন আরেকজনকে দিচ্ছি, অর্থাৎ বাহ্যিক বা বস্তুগত যে ব্যাপারগুলো, সেই চাহিদাগুলো যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা সময় চাচ্ছি।
আপনি দেখবেন একটা অভিযোগ আসে যে স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে সময় দেয় না, বাচ্চাদেরকে বাবা মা সময় দেয় না, বা বাচ্চারা বড় হয়ে যাওয়ার পর বাবা মাকে সময় দেয় না। এই যে একটা অভিযোগের জায়গা, এই জায়গাটার অভিযোগের শুরুটা কিন্তু ভালোবাসা না পাওয়া থেকে। তো আমরা যদি অন্তত ভালোবাসার মূল সূত্রপাত যেখানে, অর্থাৎ স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা, ওই জায়গাটাতে ভালোবাসার বহিঃপ্রকাশটাকে আরও খোলামেলা করতে পারি, অবশ্যই বাইরে খোলামেলা না, নিজেদের ভেতরে খোলামেলা করতে পারি, এবং আরেকটু লজ্জা ভেঙে আর একটু দ্বিধা ভেঙে যদি কাছাকাছি থাকতে পারি, আমার মনে হয় অনেক ধরনের ভুল বোঝাবুঝি যেটা বন্ধ হবে, অনেক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশের সাথে সাথে পরবর্তী প্রজন্ম এটা দেখে বড় হবে। তো তখন পারিবারিক বন্ধন এবং বিশ্বাসের জায়গাটা আরও দৃঢ় হবে। আপনার প্রশ্নে যদি এবার এই জায়গা থেকে আমি আসি যে আমি আসলে কেমন দেখতে পাচ্ছি, উত্তর প্রজন্ম অর্থাৎ এখন যাদের বয়স 20 বা 25 বা তার চাইতেও কম, তারা কিন্তু এখন শুধুমাত্র একটা জিনিসই চায়, সেটা হচ্ছে আমি যাকে ভালোবাসি আমি তাকে বিশ্বাস করব, সেও আমাকে বিশ্বাস করবে এবং ভালোবাসবে। তাদের মধ্যে কিন্তু বস্তুগত বিষয়টা এখনও খুব একটা প্রাধান্য পায় না। যদিও আমরা শুনি যে এই চায় ওই চায়, এই ধরনের উপহার চায়, সেটা তো যুগে যুগে সবসময় একটা ধরনের ছিল, কিন্তু ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাটায় আমি মনে করি যে এই চর্চাটা আরও বাড়ছে। এবং একটা সময় আসলে আমরা বিদেশিদেরকে যেটা দেখি না, যে তারা কিন্তু ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে খুবই উন্মুক্ত, বাইরে না, নিজেদের ভেতরে। এই চর্চাটা আমাদের উত্তর প্রজন্মে আসবে। আচ্ছা ভাইয়া, আমি একেবারে শেষ পর্যায়ে আমি বলবো, আপনার এই বইয়ে লেখা একটি কবিতা কিংবা একটি লাইন একটু পাঠকদের উদ্দেশ্যে আপনি আপনার মতো করে আপনার ভালোবাসার মানুষকে যেভাবে বলতেন বা বলেছেন ঠিক সেইভাবে একটু পাঠকদের উদ্দেশ্যে বলবেন। আচ্ছা, আমি একদিন আমার কর্মস্থল থেকে, আমি তখন ঢাকায়, আমি তো কর্মস্থল থেকে অফিস থেকে ফিরছিলাম, তো আমি গুলশান 1-এর সিগনালে, তখন তো সন্ধ্যার পর, তো আমি দেখেছিলাম যে এক জোড়া সিএনজির ভেতরে বসা, তো তারা একজন আরেকজনকে জড়িয়ে আছে, কিন্তু ওই যে সাহস পাচ্ছে না বোধহয়। তো ওইটা দেখে আমার একটা কথা মাথায় আসলো যে যেদিন সিএনজির বাইরে বসেও চুমু খেতে পারবে, বুঝবো ভালোবাসো। অর্থাৎ তুমি তো গোপনেও আমার সঙ্গে অনেক কিছুই করতে পারো, প্রকাশ্যে তুমি কেন আমার গালে চুমু খেতে পারবে না? তো ওই জায়গাটাই আসলে আমার একটু উপলব্ধি ছিল। তো এই ধরনের ছোটো ছোটো অনেক উপলব্ধি নিয়েই আসলে আমার এই বেহায়ার কথাটা আমার লেখা। যেমন এখানে আমি যদি আপনাদের আরেকটা ছোট্ট করে লাইন শোনাই, এটা একটু ঠাট্টার ছলে লিখেছি যে আমি তোমাতে ডুবে যেতে চাই বলেই তো আজও সাঁতার শিখিনি। তো এই ধরনের কথাগুলো কিন্তু আসলে খুব নতুন কথা না, বা আমি যে বইতে লিখেছি এটা একেবারে অপরিচিত কোনো কথা না। এই কথাই ভাবনাগুলা কম বেশি আমাদের সবার মধ্যেই থাকে। যেমন আমরা স্মৃতিকে পছন্দ করি, যে স্মৃতি ধরে রাখতে চাই। যেমন আপনার সাথে আজকে আমার পরিচয়টা একটা স্মৃতি। আপনি হয়তো আজ থেকে 10 বছর পরে কখনো ভাববেন যে আমি চট্টগ্রাম বইমেলায় এমন একটা বই পেয়েছিলাম, এরকম আর পাইনি। এরকম একটা লেখা ছিল যে এই শহরে এমন কোনো জায়গা রাখবো না যেখানে তোমার আমার চুমুর স্মৃতি থাকবে না। অর্থাৎ আমি আসলে ভালোবাসার জায়গাগুলোর বহিঃপ্রকাশের যতটুকু শালীনতা রাখা যায় রেখেই আসলে এটার প্রকাশে নেমেছি। আশা করছি ভবিষ্যতে আরও অনেকেই এই ধরনের লেখায় আসবেন। ভালোবাসার মধ্যে যে আসলে মানে বিরহ বেদনা না, এখানে আনন্দ এবং প্রাপ্তি আছে, এই জায়গাটাকে তুলে আনবেন। আমরাও পাঠকদের ভালোবাসায় ডুবে যেতে চাই বলো, আমরা এখনো সাঁতার শিখিনি, তবে আমরা সাঁতারের সেই শব্দটা আমি যদি অন্যভাবে বলি, আমরাও এই বইমেলার পাঠকদের প্রেমে মজতে চাই, এবং বইমেলার পাঠক যারা, তারা লেখকদের প্রেমে পড়তে চায়, অর্থাৎ পাঠক লেখকের যে বন্ধনটা সে ভালোবাসা দিয়ে প্রকাশ করতে চায়। যার ফলে আজকে আমার পাশে যে লেখক আছেন সামিউল মাসুক অ্যান্টনি, তিনি ঢাকায় বড় হয়েছেন, যেটা শুরুতে বলেছিলাম, তিনি থাকেন দেশের বাহিরে, তবে ওই যে ভালোবাসার টান, শুধু এই ভালোবাসায় যে শুধুমাত্র একজন তরুণ তরুণীর মধ্যে হয় তেমনটা না, ভালোবাসাটা পাঠক লেখকের মধ্যে হয়, ভালোবাসাটা মা বাবার মধ্যে হয়, ভালোবাসাটা অনেকের সাথে হতে পারে। সে ভালোবাসার টানে তিনি আজকে সেই 7 সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে তিনি ঢাকা থেকে তিনি এখন চট্টগ্রামে, এবং আমরা চট্টগ্রামের পাঠকরা তাকে পাশে পেয়েছি। আমি বলবো তিনি এই প্রথম একজন হুমায়ুন আহমেদ, যিনি আসলে হিমুর উপর মতো করে মানুষকে ভালোবাসেন। এ ছিল আমাদের কাছে আজকের আড্ডা।